নমস্কার, কথা হোকের এই মঞ্চে আমি ময়ূক রঞ্জন ঘোষ আজ চলে এসেছি। এমন একটা সময় চলে এসেছি মনটা কিছুটা খারাপ। তার কারণ প্রায় দু মাস ধরে চলতে থাকা এই বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, সেটা অবশেষে শেষ হয়েছে। শিবরাত্রির দিনে মহাকুম্ভ, 144 বছরের সবচেয়ে বড় কুম্ভ মেলা, সবচেয়ে বেশি হিন্দু ঐক্য যে মঞ্চ থেকে হয়েছে, সেটা অবশেষে শেষ হলো। যারা রাষ্ট্রবিরোধী, যারা টুকরে টুকরে গ্যাং, তারা অনেকভাবে চেষ্টা করেছে এই মহাকুম্ভটাকে কোনোভাবে কালিমা লিপ্ত করার। এটা তারা অন্য ধর্মের, অন্য বিশ্বাসের কোনো আয়োজনে করার সাহস দেখায় না। কিন্তু এই কুম্ভ মেলা, তাকে মৃত্যু কুম্ভ বলা হয়েছে। গঙ্গা জলে স্নান করলে নাকি অ্যালার্জি হবে, গঙ্গা জলে স্নান করলে নাকি শরীর খারাপ হবে, মহামারী হয়তো হয়ে যেতে পারে। আজ কথা হোকের এই মঞ্চ থেকে আমার স্পষ্ট কিছু কথা, আমি মিনমিন করে এদিক ওদিক করব না, একদম স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি প্যানিক যাতে করছেন, তা হলো 3 কোটি বাঙালি হিন্দু প্রায় কুম্ভ মেলায় গেছে, এবং তাদের মধ্যে থেকে 50 লাখও যদি যারা সেকুলার ছিল, তারা হিন্দু হয়ে হিন্দুদের যদি ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কি টলমলো? না, আসলে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় মিডিয়াকে ম্যানেজ করে মার্কেটিং গেমিক। এবং সেটাই আজ কথা হোকের বিষয়ে। অমৃত কুম্ভ, মহাকুম্ভ, হিন্দুদের মহা ঐক্য না মার্কেটিং গেমিক? যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। দিলীপ ঘোষের আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, কিন্তু দিলীপ ঘোষের ব্যাটিং এবিলিটি নিয়ে আমরা সবাই জানি ডিবেটে। সুতরাং দিলীপ ঘোষের অপরদিকে যারা বোলাররা রয়েছেন তাদেরকে আমি আগে আলাপ করিয়ে দিই। দিলীপ ঘোষের অপরদিকে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী, চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, এবং দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দিলীপ ঘোষের পাশাপাশি আরেকজন ফার্স্ট অর্ডার ব্যাটসম্যান রয়েছেন সজল ঘোষ, এবং তার পাশাপাশি অভিনেত্রীর পাশাপাশি গবেষণা, মৌমিতা গবেষণাও করেছে, এবং এই রিলেটেড অনেকগুলো গবেষণার সাথে মৌমিতা যুক্ত ছিল। আমি 6 জনকেই স্বাগত জানাচ্ছি, এবং তার পাশাপাশি দর্শক হিসেবে যারা অনলাইনে রয়েছেন, এবং আজ স্টুডিওতে এই মুহূর্তে মানুষের কণ্ঠস্বর হিসেবে উপস্থিত হতে পেরেছেন সুমন দাস। বিএ নিয়ে পড়াশোনা করেছে সুমন, কিন্তু পলিটিক্যাল নলেজ রাখতে পছন্দ করেন, পলিটিক্স নিয়ে কথা বলতে পছন্দ করেন, এবং সে কারণেই আজ কথা হোকের এই মঞ্চে আসা। আমি শুরুতেই দিলীপ ঘোষের কাছে একেবারে সরাসরি কিছু প্রশ্ন করতে চাই। দিলীপ দা, আমরা আজ আমাদের অফিসে অ্যাম্বুলেন্স থাকে, জানেন তো, আমাদের ফার্স্ট এড, প্যারামেডিক্সও আছে। আমরা ভয় পাচ্ছিলাম আপনি সদ্য কুম্ভ মেলা থেকে এসছেন, আপনার হার্টের ডিজিজ, লাং প্রবলেম, অ্যালার্জি, র্যাশ, এই সমস্ত কিছু বেরিয়েছে কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস আপনাকে নিয়ে খুব চিন্তিত, আপনাকে নিয়ে না, মানে পুণ্যযাত্রীদের নিয়ে খুব চিন্তিত। ভয়ঙ্কর একটা জলে তো স্নান করে এসেছেন। মেগা সাকসেস না মার্কেটিং গিমিক? আপনার সময় শুরু। দেখুন, আপনি যেটা দিয়ে শুরু করলেন, সংক্রমণ ইত্যাদি, তো আমরা যখন যাচ্ছি আসছি, নিজে গেছি, দেখে এসেছি, থেকেছি ওখানে এক রাত্রি, এর সঙ্গে অযোধ্যা কাশী বোনাস হিসাবে করে নিয়েছি। কিন্তু মজার ব্যাপার যেটা শুনলাম, নাকি এখানকার ওষুধ দোকান থেকে চুলকুনির মলম প্রায় শেষ হয়ে গেছিলো। তাই বললাম আমাদের লোকেরা যারা যাচ্ছে স্নান করতে বলতে ওরাই কিনেছে। আমি হ্যাঁ ভাই, মলম বলে কিসের? না এই যে চুলকুনি হচ্ছে নাকি স্নান করতে, বলছে না, যারা আসেনি স্নান করতে তারাই মলম কিনে রেখেছে। এই বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমি নেগেটিভ যারা বলছেন বলুন, তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। কেউ মুসলিম ভোটের জন্য, কেউ স্নান করে যে পুণ্য পায়নি বা পপুলারিটি পায়নি, বিরোধিতা করে সেই পপুলারিটি পাওয়ার চেষ্টা করছেন। রাজনীতি এরকম হয়ে থাকে। কিন্তু ওখানে গেলে আমি বলছি, বিশ্বের 70টা দেশের নাগরিকরা এসছেন। তারা সব হিন্দু নন, সনাতনী নন। তারা কেউ দেখতে, কেউ শুনতে, কেউ স্নান করতে, কেউ কল্পবাস করতে এসছেন, থেকেছেন 1 মাস। ভারতবর্ষের সমস্ত রাজ্যের, সমস্ত ধর্মের, সমস্ত মতাদর্শের, রাজনৈতিক মতাদর্শের মানুষ এসছেন। আমি তো দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি বিরোধিতা করে পপুলারিটি পেয়েছেন। আমি নিজে দেখেছি ওখানে, এবং আমার অনেক পার্টির কার্যকর্তারা বলে স্নান করছি, দাদা ডাক দিয়েছে, এই কিরে বলে, কাউন্সিলর স্নান করছে টিএমসির পাশে, অমুক নেতা স্নান করছে টিএমসির। তারাই বেশি সংখ্যায় গেছে। আপনি বললেন না 50 লাখ, ওরা অলরেডি টিএমসির ভোটার আছে 50 লাখ, তারা গেছে, বাকিটা বিজেপির ভোটার। তা সেই জন্য এই যে চেষ্টা হয়েছে এটাকে কালিমা লিপ্ত করার অনেক প্রযুক্তি দিয়ে, এই যে বিশাল ইভেন্ট, খালি ভারত এক সূত্রে গঠিত হয়নি। জাত পাত ধর্ম ভেদ করে এক ভারত হতে হবে, এটা লোকে করেছে। বিরোধিতা যারা করেছিলেন তারা অসফল হয়েছেন। সারা বিশ্বকে নিয়ে এসছে এক জায়গায়। আপনি ভাবুন, 45 কোটি লোক যাবে বলে প্ল্যানিং হয়েছিল। আজ সকালের যে খবর রেডিওতে শুনলাম, 66 কোটির বেশি লোক স্নান করেছে। এটা সরকারি হিসাব। তো এই যে বিরাট প্রয়াস, আমি আপনি বা কোনো সরকার করতে পারবে না। যখন বিজেপি ছিল না, বিজেপি সরকার ছিল না কেন্দ্রের রাজ্যে, তখনও কুম্ভ হয়েছে।
তখন অ্যাক্সিডেন্টও হয়েছে, এই ধরনের অপপ্রচারও হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে হয়েছে। এটা হয়তো হতে পারে মোদি যোগীর উপরে বিশ্বাস করে লোকে বেশি সংখ্যায় এসছে, যে চলো সুন্দর পরিবেশ, গিয়ে স্নান করে পুণ্য সঞ্চয় করি আর দেখে আসি, জীবনকে ধন্য করি। তো সারা বিশ্ব তাকিয়ে আছে, গত 1.5 মাস ধরে কোটি কোটি মিম তৈরি হয়েছে, ভিডিও তৈরি হয়েছে, ডিসকাশন হয়েছে, আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় গেছে চর্চা করতে। এই যে একটা বিরাট অনুষ্ঠান হলো, সত্যিকারে বিশ্বের মধ্যে একটা ইতিহাস, 144 বছর পরে এরকম সুযোগ আসবে, আমরা কেউ থাকবো না, জানি না হবে কিনা, অন্য কোনোভাবে হবে। এই যে ঐতিহাসিক মেলা, আমার সৌভাগ্য, আমি রিস্ক নিয়ে গেছি, গায়ে চুলকনি হবে বলে যাইনি, ভয় পাইনি, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বলে, খেতে না পাবো বলে ভয় পাইনি, গেছি। এবং ওই দৃশ্য না দেখলে কল্পনা করা যাবে না। আমি তো মানব জীবনকে ধন্য করতে হয়, ওখানে ডুব দেওয়ার দরকার, ওই দৃশ্য দেখার দরকার আছে। এটা ঠিক, যাওয়ার সময় পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল ছিল না, চা খেতে গেছি বলছে দুধ নাই, দুধ চা দিতে পারবো না, হোটেলে খেতে গেছি বলছে খাবার নাই, আর রান্না করতে পারছি না 1 মাস ধরে, খাবার দাওয়া শেষ। এটা নিয়েও তারপরে এই অপপ্রচার বিরোধীদের বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে হওয়ার পরেও লোক যে জিদ নিয়ে গেছে ওখানে এবং পৌঁছেছে এবং স্নান করে এসেছে, তারা নিজেকে ধন্য করেছে। এবং এই সমস্ত অপপ্রচারকে ব্যর্থ করে দিয়ে এই যে মহাকুম্ভকে যারা মানে সফল করেছেন, অতি সফল করেছেন, সুপার ডুপার হিট করেছেন, আমি তাদেরকে নমস্কার জানাই, প্রণাম করি। সমস্ত জায়গাতে একটা হিন্দু ঐক্য বা হিন্দু কনসলিডেশন হচ্ছে। আসলে সবচেয়ে বেশি কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বাংলাতে এ ধরনের হিন্দু কনসলিডেশন এর আগে দেখা যায়নি। এটা কি আসলে ভয়ের কারণ হচ্ছে মমতা ব্যানার্জির জন্য? দেখুন, ভয়ের তো কারণ অনেকই। হিন্দুত্বের জাগরণ হলে ভারতবর্ষের যে আত্মা যদি জেগে যায়, ভারত সমস্ত কিছু হিসাব কিতাব মিটিয়ে দেবে। সেটা দেখতে পেয়েছেন আপনি, দিল্লিতে দেখলেন, হরিয়ানাতে দেখলেন, মহারাষ্ট্রে দেখলেন। আমার মনে হয় এই রাজনীতিটা শেষ হয়ে আসবে। আর যত এই রাজনীতিটা কোণঠাসা হচ্ছে, তত অ্যাগ্রেসিভ হয়ে সনাতনের বিরোধিতা করছেন যারা, তারা কিন্তু এই যে বিরাট পর্ব হলো মহাকুম্ভ, এরপরে বিশ্ব তথা ভারতবর্ষে যে পরিবর্তন হবে তার ঢেউর ধাক্কা তারাও পাবেন। বেশ, আমি একদম চন্দনদার কাছে যাচ্ছি। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, সুবক্তা, অনেকে আবার বলেন টুকরে টুকরে গ্যাংকে একটু বেশি বাচ্চা ছেলে মেয়েদের মতন আশকারা দেন। কিন্তু চন্দনদা, যেটা দিলীপদা বলছিলেন, মানে এটা হিউজ 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 যাকে বলা হয় একটা কনসলিডেশন, হিন্দুদের কনসলিডেশন। চন্দনদা, আমি জানি না আপনি গেছেন কিনা, কিন্তু এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ, কোল্ড প্লে থেকে শুরু করে অ্যাপেলের কো-ফাউন্ডার প্রত্যেকে এখানে যেরকম গেছে, ঠিক সেরকমভাবে প্রান্তিক মানুষের কাছে আপনার হয়তো কংগ্রেসেরও অনেকে গেছে। কেন বিরোধিতা করে বলছেন যে এটা মেগা মার্কেটিং গিমিক, মেগা কনসলিডেশন নয়? সকলকে ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়কে। উনি পার্সোনালি আমাকে যখন দেখা হয় তোমার মতো এই প্রশ্নটি করেছিলেন যে আমি গেছি কিনা এই কুম্ভ মেলাতে। তো দিলীপদাকেও আমি বলেছি, তোমাকেও বলি, আমি কুম্ভ মেলায় যাইনি। এবং সেটা কোনো অবস্থাতেই তোমার ধর্মীয় উপাখ্যানের ব্যাখ্যা হয় না। অনেক মানুষই জাননি, কারণ আমার দেশের 140 কোটি মানুষের যদি 60 কোটি সারা বিশ্ব থেকে এখানে আসেন, অর্থাৎ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কেও তুমি যদি ধরো, তাহলে 129 কোটি মানুষের 60 কোটি মানুষ এসেছেন। গ্রেট ইভেন্ট, একবারের জন্য কেউ অস্বীকার করছে না, এটা গ্রেট ইভেন্ট। এখন প্রশ্নটা কিন্তু সেকেন্ডারি। যেটা ইমোশন নিয়ে দিলীপদা বলবার চেষ্টা করলেন, আমিও ঠিক ততটা ইমোশন নিয়ে বলতে পারি যে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু ওই কুম্ভ মেলা নয়, প্রশ্ন হচ্ছে এই কুম্ভ মেলাকে ঘিরে যে বিপর্যয় এবং পাশাপাশিভাবে তার রাজনৈতিক বেনিফিট নেওয়ার যে প্রচেষ্টা। আমাদের প্রশ্ন এখানে যে তার বিনিময়ে যে ব্যাপক অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগে মৃত্যু, স্ট্যাম্পেড বা পদপিষ্টের মৃত্যু, বা অ্যাট দি সেম টাইম এটাও যদি আমরা দেখি, এই দিলীপদার কথা অনুসারে কোথাও খাবার নেই, কোথাও জল নেই, কোথাও দুধ নেই, ছায়। ইনফ্যাক্ট যদি এরকম একটি ব্যাপক প্রোপাগ্যান্ডা থাকে, মনে রাখতে হবেন শ্রদ্ধেয় দিলীপদা প্রাক্তন এমপি, আমি একেবারে প্রান্তিক মানুষের কথা বলছি, তাদের যে ব্যাপক বিপর্যয়, অর্থাৎ খাদ্য সাপ্লাই লাইন নেই, এটাকে যদি তুমি সামনে রাখো, তাহলে প্রশ্নের উত্তরটা এখানেই হয়ে গেছে। আমরা কোথায় প্রশ্নটা তুলতে চাই? ময়ূক, একটা কথা আমি তোমাকে শুরুতে বলি। আমরা প্রথম বলেছিলাম যে এই যে স্ট্যাম্পেডে মৃত্যু,
আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম বুঝি ক্রাউড ম্যানেজমেন্টে, এটাকে বলি আমরা স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট। দেখো স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের যে ডিফিকাল্টি ছিল সেটা প্রমাণ হয়েছে কুম্ভ মেলা শেষের সাথে সাথে হাজার হাজার এলাহাবাদবাসী, প্রয়াগবাসী মানুষ হাত জোর করে বলছেন আর আসবেন না, অন্তত কিছুদিন আসবেন না, আমরা মৃত প্রায়। আমার প্রশ্নটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রথম প্রশ্নটাই এখানে স্থানীয় মানুষের একটা ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে, অর্থাৎ স্ট্রাকচারাল বিপর্যয় আমরা যেটাকে বলি। দ্বিতীয়, মেডিকেল প্রিপেয়ারনেস। আমরা যদি লাস্ট রিপোর্ট দেখি 11 থেকে 12 প্রতিদিন মানুষ মেডিকেল সার্ভিসের অভাবে মৃত্যুবরণ করেছেন, এবং এটা অন রেকর্ড, যেখানে এই 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 ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি, আমি বারবার বলছি, ঠিক এদিকে ধ্যান দেওয়া হয়নি। তৃতীয়, তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখো তাহলে তো এটা মানতেই হবে, ওখানে ক্যাবিনেট মিটিং হতে পারে প্রোপাগ্যান্ডার জন্য, কিন্তু ওখানে যেটা হয়নি সেটা হচ্ছে ওই স্ট্যাম্পেড ম্যানেজমেন্টের জন্য যে স্পেসটা তৈরি করা, অর্থাৎ স্ট্যাম্পেডটা ঘটেছে, এটাও বিপর্যয়ের আরেকটি বড় অঙ্গ। এই যে তুমি এন্টায়ার বিপর্যয়টাকে যদি সামনে রাখো তাহলে তোমার মনে হবে এটাকে ব্যাপক প্রচার করার পাশাপাশি যে রেমিডিগুলো থাকার দরকার ছিল, অর্থাৎ যে সমাধান সূত্র থাকার দরকার ছিল, বিশেষত কেন বলছি তুমি বোঝো, 17 মাস আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জয়েন্ট একটা কমিটি তৈরি করে, কুম্ভ মেলা কমিটি, যেখানে ন্যাশনাল ডিজাস্টার থেকে রাজ্য ডিজাস্টার, এবং যেখানে সিটি প্ল্যানার থেকে আরম্ভ করে এন্টায়ার ক্রাউড ম্যানেজমেন্টের যারা এক্সপার্ট তারা সেখানে ছিলেন। তারা জানতেন 40 কোটি মানুষের সমাবেশ ওখানে হবেন এবং সেই অনুসারে ব্যবস্থা নিয়েছিলেন। তোমাকে আমি এই কারণে এখানে বলি যে আজকে তুমি যখন দেখবে যে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর আমরা কোথায় অবজ্ঞা করছি, আমরা বারবার বলছি যে মানুষগুলোর মৃত্যু বিপর্যয় ডেকে এনেছে এবং সেখানে একটা প্রপার ম্যানেজমেন্ট ছিল না। কংগ্রেস আমলে 850 জন মারা গেছে। আপনার সময় শেষগুলো এখানে কিন্তু কংগ্রেস, সিপিএম, বিজেপি, ওই দেখুন এখন না কংগ্রেস, সিপিএম, জওহরলাল নেহরুর সময় 850 জন মারা গেছে। ইন্দিরা গান্ধী, আই টেল ইউ, তুমি এর সাথে আচ্ছা আমি এবার খারাপ হয়ে যাব ফর এ সেকেন্ড, আমি তোমাকে এখানে শেষ করছি, সম্ভবত আমার সময়ও শেষ হয়ে আসবে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবাই এখানে উত্তর দেবেন। আমি তোমাকে যেটা বলি, 17 মাস আগে তৈরি হওয়া একটা কমিটি, তার ইমপ্লিমেন্টেশন কিভাবে প্রপোজ করেছে সেগুলোকে সামনে আনা হচ্ছে না, এলে বুঝতে পারতে কোথায় ল্যাপস হয়েছে। কিন্তু এবার আমি তোমাকে একটি জায়গা বলে শেষ করবো এখানে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে কুম্ভের বৈশিষ্ট্য, কুম্ভের অশেষ মায়া, আশীর্বাদ সব মানছি, আমরা কোনো ধর্মবিরোধী নই, কেউ ধর্মবিরোধী নেই, সবাই সেন্টিমেন্টকে মমতা ব্যানার্জি যেটা বলেছে খারাপ বলেছে সেটা আপনি বলছেন। আমি কারো নির্দিষ্ট দায়িত্ব নেব না, আমি কারো নির্দিষ্ট দায়িত্ব নেব না, আমাদের অভিজ্ঞতা বলে দিলীপদার দায়িত্ব বহুদিন। এক মিনিট, দ্বিতীয় প্রশ্ন, মৃত্যু কুম্ভের স্টেটমেন্ট কন্ডেম করছেন? ইন্টারেস্টিং। আমি কারো 3 নম্বর প্রশ্ন, দেখুন তুমি শোনো না, তুমি আমার কথাটা শুনছো না কেন? আমি বলছি আমি কারোর কোনো নির্দিষ্ট দায়িত্ব নেব না, যেমন দিলীপদার বহু মন্তব্য দায়িত্ব দিলীপদার দল বহুদিন আগে নেয়নি, আমি প্রশ্নে যাচ্ছি না, আমি তোমাকে সে প্রশ্নে যাচ্ছি না, তুমি আমাকে কেন এই দায়বদ্ধতা, রাহুল গান্ধী দায়বদ্ধতা আমি জানি না, তাহলে কংগ্রেস তৃণমূল বোধহয় কাছাকাছি হচ্ছে। কি বলেছে তুমি হঠাৎ ডিসপ্রেস করো না, আর আমাকে এখানে বলে শেষ করতে দাও। আমি একেবারে ছোট করে বলছি, আমি যেটা বারবার বলবার চেষ্টা করছি, এখানে একটা শব্দে কেউ বলতে পারবে, এখানে অনেকে, শুধু দিলীপদা কেন, এখানে আমার এই ওপিনিয়নের বিরোধিতায় আছেন যারা, আজকে এটা একটা বড় বিপর্যয় ঘটেনি শুধু হিন্দুত্বের নামে যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে, আমরা বারবার বলছি, আমি কিন্তু হিন্দু বিরোধী কথা বলছি না, কিন্তু যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে শুধু সেটা, উন্নয়নের কোনো মাপকাঠি নেই, এটাই হবে এই ভারতবর্ষ। ঠিক, আমি সজলদার কাছে যাব, তার আগে আমি একবার চন্দনদা আপনাকে বলে নিতে চাই, যে জিডিপি জেনারেট হয়েছে সেটা 7টা দেশের জিডিপির সমান। আমি আপনাকে বলছি, আপনি বললেন 1954 সালে 800 লোক মারা গেছিল, খবরের কাগজকে খবর ছেপে সেই খবর প্রত্যাহার করতে হয়েছিল। আমি বলছি এবারে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জমায়েত, ধর্ম পর্বের ঊর্ধ্বে গিয়ে সেখানে যদি 50 জনও মানুষ মরে, আমি বলছি সেটা সর্বনিম্ন দুর্ভাগ্যজনক। কিন্তু ইভেন্ট বলেছেন, ইভেন্ট নো, এটা আমার ইভেন্ট নয়, এটা আমার আত্মার সঙ্গে যুক্ত, আমরা পরলোকে বিশ্বাস করি, তার সঙ্গে যুক্ত। দিস ইজ নট অ্যান ইভেন্ট। ইভেন্ট বলে এইভাবে এটাকে দাগিয়ে দেবেন না, ছোট করবেন না। যদি দম থাকে, যদি ধর্ম নিরপেক্ষ হন, এখানে দাঁড়িয়ে বলুন মক্কায় গতবার 1300 লোক মারা গেছে, বলুন মৃত্যু মক্কা, দম হবে। এই হাউস থেকে বেরোতে পারবেন না, এই হাউসের যারা আছেন যদি কেউ ওই ধর্মে থাকেন তিনি আপনাকে ছাড়বেন না।
দম হবে না। আমরা সাপকে দুধ কলা দিই, তাই আপনারা এইভাবে ফোঁস করতে পারেন। আমি আপনাকে বলছি, দেখুন বাজারে একটা কথা চালু হয়েছে, এটা আমার কথা নয়, বলছে এই কুম্ভে যার যা মনোকামনা ছিল সে তাই পেয়েছে। গৃহস্থ মোক্ষ পেয়েছে, ভিখারি ভিক্ষা পেয়েছে, ব্যবসায়ী খদ্দের পেয়েছে, হ্যাঁ, সাধু সৎসঙ্গ পেয়েছে, ইউটিউবার কন্টেন্ট পেয়েছে, শকুনরা মৃতদেহ পেয়েছে। যার যেটা দরকার ছিল সে সেটা নিয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি এতদিন চলছিল বলে অপেক্ষা করছিলাম বলিনি, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনার পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যা কত? 10 কোটি মানুষ আমরা বাস করি, দৈনিক মৃত্যুর সংখ্যা কমসে কম 1000 তো হয়। দৈনিক মৃত্যুর সংখ্যা তো 1000 হয়। আমি বলছি ওখানে 60 কোটি মানুষ গেছেন, 2 মাস ধরে গেছেন। স্বাভাবিক মৃত্যুও কত হওয়া উচিত ছিল সেটা বলুন। এই স্নানের মাহাত্ম্য এতই যে সেখানে মানুষের মৃত্যু হয়নি, স্বাভাবিক মৃত্যুটাও হয়নি। আপনি 50টা মৃত্যুকে বড় করে দেখাচ্ছেন। আমি দেখলাম ওই কাঞ্চন মল্লিকের স্ত্রী, মানে ওই 6 লাখি বাচ্চার মা, তিনি কদিন আগে বলছে ওখানে মহিলাদের টয়লেট ছিল না। আমার বলতে ইচ্ছে হলো যে তোমার বাড়িতেও তো মহিলাদের টয়লেট নেই। টয়লেট ছিল কি ছিল না সেটা প্রশ্ন। আমরা দেখেছি প্রচুর মানুষ মুখে গামছা চাপা দিয়ে চান করছে। আমি নিশ্চিত যেখানে যারা 3 জন দাঁড়িয়ে আছেন তাদের মধ্যেও হয়তো অনেকে গেছেন। কি গেছেন কিনা এখনো মাথার চুলের জল শুকায়নি দেখেই বোঝা যাচ্ছে। এই যে অবস্থা, অথচ ডুব দিচ্ছেন পুণ্যের আকাঙ্ক্ষায়, উঠেই বলছেন মিথ্যা কথা। আপনার পুণ্য তো আর থাকবে না। আমি আপনাদেরকে বলি যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, কিন্তু এটা বলুন যে আজ অবধি যত কুম্ভ ঘটেছে তার মধ্যে এটা সর্বনিম্ন। আর বলছিলেন ব্যবসা, হ্যাঁ যদি আমি এখানে দেখি মেডিকেল ট্যুরিজম হচ্ছে, যদি স্পিরিচুয়াল ট্যুরিজমও যদি হয়, একটা রাজ্য, আপনার ভাবতে লজ্জা লাগা উচিত যে আমি বাঙালি, ওই রাজ্যটা 6000 কোটি টাকা ইনভেস্ট করেছিল এটার পেছনে। ইতিমধ্যে তারা 3 লক্ষ কোটি টাকা আর্ন করেছে। সে টাকাটা মোদি কেউ তার নিজের ঘরে নিয়ে যায়নি, সে রাজ্যের পেছনে খরচা করেছে, রাজ্যের জিডিপি বাড়ছে। আপনার আপত্তি থাকার কথা নয়। এই ধরনের একটা হিন্দু আবেগকে আপনারা এইভাবে নোংরাভাবে ভাসাবেন না। বলছে যে গঙ্গা, ওইখানকার জল খেয়ে দেখান যোগীজিকে, কোনো একজন নেতা কাম ওই টিভি সিনেমাটিস্ট বা কিছু হবেন কি দাদলানি। আমি বলছি আরে নদীর জল কে খায়? নদীর জল কি খাবার জন্য? এই তো তুমি তো দাদা গেছো, তুমি বলো তো তোমার দেখে চুলকানি হয়েছে কিনা? যারা গেছে তাদের চুলকানি হয়েছে কিনা? একদম ঠিক বলেছে দিলীপ দা, তাদের চুলকানি হয়নি। চুলকানি যারা এতে বসে আছে, নবান্নের 14 তলায় বসে আছে, এই চলে গেল সব, আমার ভোট চলে গেল, এই যে তাদের জ্বালাটা, এই জ্বালাটার হাত থেকে আপনি মানুষকে বাঁচাবেন কি করে? শুনুন, আমি বলছি আপনি দায়িত্ব নেবেন না, কিন্তু তার সমালোচনাও করবেন না। একটা সরকার, আমরা কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার, মানুষকে হজে পাঠানোর জন্য নিজেরা দায়িত্ব পালন করেছি। কুম্ভে পাঠানোর জন্য এই সরকার কোনো দায়িত্ব পালন করে না। আমি আপনাকে বলি, গতবার মক্কায় যারা মারা গেছিলেন তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন এবং 2 জন আহত হয়েছিলেন। এই রাজ্যের সরকার তাকে, যে মারা গেছে তাকে 10 লাখ, আর যারা আহত তাদের 2 লাখ করে দিয়েছিল। যিনি কুম্ভে গিয়ে মারা গেছেন তাদের দেওয়া হয়নি তো পয়সা। আমি বলছি কুম্ভে যারা মারা গেছে, যাদের মৃতদেহ ফিরে এসছে, তাদের নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। আচ্ছা, আমি তাহলে বলি, আপনারা বলুন, উকিলবাবু আছেন, আপনারা শিক্ষিত মানুষ প্রত্যেকে, যদি ওখানে ডেথ সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে এখানে কি করে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো? ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে তার তো পোস্টমর্টেম করা উচিত ছিল। যদি এখানে পোস্টমর্টেম করা হয়নি, যদি এখানে পোস্টমর্টেম না করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে সেটা তো মেডিকেল সায়েন্সের বা মেডিকেল এথিক্সের বিরুদ্ধে। একটা সরকার সেটা করতে পারেন? বেশ সময় শেষ। আমি শুধু একটি সংশোধন করিয়ে দেবো। 2015 সালের মিনার যে ঘটনা, যেটা সজল ঘোষ বলছিলেন, মক্কা শরীফে পদপিষ্ট হওয়ার ঘটনা, সেখানে প্রায় 850 জন মারা গেছিলেন। আমি দেবাশিস ঘোষ আপনার কাছে, মানে দেবাশিস ঘোষকে আর প্রশ্ন করার দরকার নেই, কারণ দেবাশিস ঘোষ অলরেডি যে বলগুলো খেয়েছেন হেলমেটের এবং পেটে বুকে, যথেষ্ট। আপনার টাইম শুরু। না, খুব থ্যাংক ইউ ময়ূক। আমার ভালো লাগছে এই জায়গাটায় যে ভারতবর্ষে গণতন্ত্র কথা আমরা বলি, পার্লামেন্টে গণতন্ত্রের কথা বলি, অ্যাটলিস্ট রিপাবলিকে গণতন্ত্র চাই। কিন্তু ময়ূক, তুমি শুরু করার সময় শুরু করলে যে দিলীপ দা সজল দ্বারা ব্যাট করবে, আমরা বল করব, কিন্তু তা তো হবে না, আমাদেরও তো ব্যাট করতে সুযোগ দিতে হবে। তো আমি প্রথমেই দিলীপ দা সজল দা, যারা বিজেপির মুখপাত্র হিসেবে আছেন বা বিজেপির নেতা বলে আমরা পরিচিত জানি, তাদেরকে অসম্ভব ধন্যবাদ জানাই যে এত বড় একটা সাকসেসের জন্য। মানে ধর্ম
এই ধর্মকে পণ্য হিসেবে তুলে ধরার জন্য অসম্ভব ধন্যবাদ। তার কারণ ধর্মকে আফিফ আমরা হিসেবে তুলে এতদিন ধরা ধরে থেকে পণ্য হিসেবে তুলে ধরা ভালো। পুরো 3 মিনিট সময়, তারপর কারণ ধর্মকে আমরা এতদিন ধর্ম বলে জানতাম, কিন্তু ধর্ম থেকে যে এতটা রোজগার সম্ভব, এইভাবে এটাকে পণ্য হিসেবে ব্যবহার করা যায় এবং মনোপলি করা যায়। আমি বলছি যে অনেক কিছু তো বিজনেসের নিয়ম আছে, মনোপলি, পারফেক্ট কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইকোনমিক্সের ভাষা তুমি জিডিপির কথা বলছিলে, আমি সেটা যাচ্ছি না এখন। আমি বলতে চাইছি যে মনোপলি করেছে এবং ধর্মভীরু ভারতীয় যেভাবে নিজের আবেগ, নিজের আবেগ এবং নিজের বিশ্বাসকে পাথেয় করে আজকে ছুটে ছুটে গেছে মহাকুম্ভে। এত সুন্দর মার্কেটিং হয়েছে যে সত্যি উনি বোধহয় কত 3,000 কোটি টাকা বলছিলেন, আমি দেখছিলাম বোধহয় 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং বোধহয় রিটার্ন। আমি এটা সিআইটির কনফেডারেশন অফ ইন্ডিয়া ট্রেডের যে তথ্য সেখান থেকে বলছি, এবং প্রায় 6 লক্ষ কোটি টাকা বোধহয় রিটার্ন। আরও ভাবার চেষ্টা করুন, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরকম তো বিজনেস হতেই পারে না, মানে কেন হবে না? যেটা বলছিলেন যেভাবে এই যে ধর্ম নিয়ে যে খেলাটা হচ্ছে, এই প্রথম কোনো সরকার দেখালো যে উন্নয়ন দূরে থাক, ধর্মতে আমরা খেলি। মানে এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমাদের আজকে ইকোনমি যে জায়গায় চলে গেছে, সেই ইকোনমিকে তোলার জন্য আমাদের ইন্ডাস্ট্রি আনতে হবে বা অন্য কিছু আনতে হবে, যেটা হয়তো সরকার পারছে না। আজকে আনএমপ্লয়মেন্ট ছেড়ে গেছে, তাই জন্য লোকে দাঁতন বিক্রি করতে হবে, তিলক পরিয়ে পয়সা নিতে হবে, এবং সরকার এটাকে প্রমোট করছে। এবং সেই জায়গায় আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো বিজেপিকে, যে এত একটা সুন্দর জায়গা, মানে আউট অফ দ্য বক্স চিন্তা করেছে যে এরকম ধর্ম নিয়ে যদি খেলা যায়, আমার রথ দেখা হবে, কলা বেচা হবে। রথ দেখা কেন হলো? আমি বললাম বিজনেস হলো, ইকোনমি ডেভেলপ হলো। ডেফিনেটলি আজকে উত্তরপ্রদেশের ইকোনমি ডেভেলপ হয়েছে, সেটা যে ডেফিনেটলি আজকে উত্তরপ্রদেশের সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটা কাজে আসবে। আর পাশাপাশি কলা বেচাটা কোথায় হলো? কলা বেচা এখান থেকে হলো যে আজকে তুমি শুরু করার সময় রাষ্ট্রদ্রোহিতা, ওনাকে টুকরো টুকরো গ্যাং ইত্যাদি বলছিলে, এটা তুমি বলছো না, এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বাংলার কী সব করেছিলেন টলেছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন দেশদ্রোহী। আমি কথা বলার সময় কি সব করেছিলেন বলবেন? আমি বলছি যে নিশ্চয়ই করেছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশদ্রোহী বলেছিলেন। তিনি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশদ্রোহী। সুভাষচন্দ্র বোসের দোষ ছিল সেই সময় সাভারকার এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তারা হিন্দু মহাসভায় এসব করে তারা বলেছিল যে ওইখানে মুসলিম লীগের সামনে হিন্দুদেরকে নিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি। তো নেতাজি বলেছিল আমার জীবন থাকতে এটা হতে দেবো না, এবং এটা আটকেছিলেন। আজকে বিজেপি একদিকে নেতাজির কথা বলেন, একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলেন, এবং আজকে বিজেপি যেটা করছে এই হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে। কি করে বলেন? আপনি তেজর কুকুর বলেছেন। একইভাবে আজকে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, এবং সেই ভোটকে একত্রিত করে আলটিমেটলি ক্ষমতা দখল, এবং ক্ষমতা দখল হলেই তো পয়সার পথ সুগম হচ্ছে। এটাই রাজনীতি, আজকের রাজনীতি। বিজেপি অনেকটা পরিবর্তন করেছে, মানুষের উন্নয়ন নয়, অর্থনীতিটাই উন্নয়ন, এবং সেটাই বিজেপি করছে। নিজস্ব উন্নয়ন। আচ্ছা, এটা নিয়ে দিলীপ দা 1 মিনিটের একটা কমেন্ট দেবেন নাকি? আপনারা পুরোটা বিজনেস করেছেন, ধর্ম নিয়ে এত বড় বিজনেস কেউ করতে পারেনি। বিজনেস পৃথিবীতে সব জিনিস নিয়ে হয়, শরীর বিক্রি করেও বিজনেস শুরু হয়েছে, আদিম ব্যবসা একদম। আর যে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় বিশ্বে এত বড় বড়, থাইল্যান্ডের বড় বিজনেস হয়। থাইল্যান্ডের ইকোনমি দাঁড়িয়ে গেছে আছে কিনা? একদম। কিন্তু ভারতবর্ষে দেখিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি এবং বিজনেস হতে পারে। কারণ পিলগ্রিম ট্যুরিজম ভারতবর্ষের সবচেয়ে বড় ট্যুরিজম। বড় বড় যে তীর্থ মন্দিরগুলো আছে, আমার সৌভাগ্য হয়েছে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বিশ্বের ভারতবর্ষের খুব কম লোক এত তীর্থ করেছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 মঠ, যত বড় তীর্থ আছে, শাক্ত, শৈব বা এই যেগুলো আছে 51 শক্তিপীঠ, দক্ষিণে যত মন্দির, উত্তরে পাহাড়ে যত মন্দির, প্রায় দেখে নিয়েছি আমি বলতে পারি যে মানুষের ভক্তির সঙ্গে সঙ্গে মানুষ খরচা করতে যায়। আমি আপনাকে আমার কথা বলি, আমি 20 জনকে নিয়ে গেছিলাম, 21 জনকে নিয়ে থেকেছি ফ্রিতে, খেয়েছি ফ্রিতে। যারা আমার সঙ্গে গেছিলো ভালো ছেলে, ভালো ইনকাম করে, নিজের গাড়ি করে গেছে, তাদের দুঃখ পয়সা খরচা করতে পারলো না। তো তারা খরচা না করেই এই ব্যবসা হয়। সবাই যদি খরচা করতো, লোকে খরচা করতে যায়, না হলে দান করে দিয়ে আসে। এই ভারতবর্ষের পরম্পরা। দুর্ভাগ্য কমিউনিস্ট এটা বুঝতে পারেনি, তাই মানুষ তাদেরকে ভুলে গেল। ঠিক এই জিনিস না বুঝতে পারলে ভারতবর্ষে আপনি থাকতে পারবেন না, বিজনেস রাজনীতি কিছু করতে পারবেন না। আর যোগী মহারাজ তো ধার্মিক ব্যক্তি, ঠিক, তিনি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনিই ব্যবসা করবেন এবং দুনিয়াকে দেখালেন যে আমাদের দেশে ধর্ম কী আর ধর্মকে দিয়ে কী হতে পারে। ঠিক, সেই জন্য স্যালুট টু যোগীজি, মোদিজি, এটা কমিউনিস্টরাও মানতে পেরেছেন উদয় হৃদয়ে, তার জন্য তাদেরকেও ধন্যবাদ। মানে দিলীপ দা আমাকে সাপোর্ট করলেন যে ধর্মকে ওনারা পণ্য বানিয়েছে, এটা ওনারা স্বীকার করছেন। ও দাদা শুনুন, এই ব্যবসাটা না ধর্মকে ঘিরে, কুম্ভকে ঘিরে, আপনিও তো এত বড় একটা পুজো করেন, এটাও কি ব্যবসা? হ্যাঁ ব্যবসা, কেন ব্যবসা নয়? ওনারাই তো কলকাতা, আমি বলছি না, আমি বলছি 1 সেকেন্ড।
আপনাদের আমল থেকে আপনারাই একটা কথা বলেছেন যে দুর্গাপুজোকে আমরা বিশ্বাস করি না, কিন্তু দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে 50,000 কোটি টাকার ব্যবসা হয়, যেটাকে মূলধন করে তৃণমূল এখন বলছে 70,000 কোটি। তোর নাই কোথায়? দুর্গাপুজোকে ঘিরে আপনার ইকোনমি যদি পাল্টাতে পারে পশ্চিমবঙ্গে, এক মিনিট, কুম্ভকে ঘিরে যদি উত্তরপ্রদেশ তার ইকোনমি পাল্টে নেয়, তখন আপনার গায়ে খুঁজলি হয় কেন? একদম ডাল, হাজা, চুলকানি, আমি তো আপনাকে সাপোর্ট করছি, আমি তো আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আমি তো সাধুবাদ জানিয়েছি, আমি বলছি দারুণ ব্যবসা করেছেন। কটাক্ষ করবেন না, না, একদম। আমি বলেছি উন্নয়ন আপনারা পুজোয় আপনি পূর্ব দিক ভালো লাগে না, আপনার পশ্চিম দিকটা মিষ্টি লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারাই বলতেন এই পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকার ইকোনমিক্যাল গ্রোথ হয় পশ্চিমবঙ্গে, তখন জিডিপি ফিডিপি কথাগুলো আসে। আমি এবার একদম সরাসরি মৌমিতা চক্রবর্তী এবং নীলাদ্রি দুজনেই কথা বলেননি, মৌমিতার কাছে প্রথমে যাচ্ছি। মৌমিতা, সময় শুরু এখন। আমি প্রথমেই বলবো, কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলতে শোনা গেছে যে মৃত্যু কুম্ভ না অমৃত কুম্ভ। এখানে একটা কথা বলি, মৃত্যু কুম্ভই হোক যাই হোক না কেন, ওনাদের কি ঘুমটা কুম্ভকর্ণের মতো? কুম্ভকর্ণের কুম্ভের থেকে ঘুম ভেঙে হঠাৎ করে মনে হলো হায় হায় গেল গেল সব ঘেটে গেল, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এই হয়ে গেছে তাই হয়ে গেছে। ওনাদেরই সাংসদদের দেখা যায় গেরুয়া বসন পরে রুদ্রাক্ষ ধারণ করে কুম্ভ মেলাতে গিয়ে স্নান করতে, তখন কিন্তু ওনারা কোনো কথা বলেন না। আমি জানি না ওনাদের ভেতরে কি হয়েছে, গন্ডগোল কিছু হয়েছে, তার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলা হবে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবার আমি বলবো কিছু স্ট্যাম্পেডের ঘটনা যেটা নিয়ে এত কথা বলা হচ্ছে, এটা জেনে রাখা দরকার। এই তৃণমূলের আমলেই কিন্তু 2013 সালে 14ই অক্টোবর হাওড়া, আমার জেলা হাওড়া, এই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে পদপিষ্ট হয়ে দুর্গাপুজোয় বিসর্জনের সন্ধ্যেবেলায় 10 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। শুধু তাই নয়, হ্যাঁ আমি আসছি সজল, একটা করে। তারপর 2019-এর 13ই অগস্ট দক্ষিণ 24 পরগনার 24 পরগনার কাঁচরাপাড়ার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিছু না হলেও প্রায় 50 থেকে 100 জন মানুষের জমায়েতে কিছু লক্ষ মানুষের জমায়েতে 50 থেকে 100 জনের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন। নট অনলি দ্যাট, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, সিপিআইএমের আমলে 1980 সালে 21শে জানুয়ারি ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলা হয়েছিল, সেই ভিড়ে স্ট্যাম্পেড হয়ে প্রায় কিছু নাহলে 50 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো কি সবাই ভুলে গেছে? এখন বললেই হবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আরে ভাই, ধর্ম নিয়ে রাজনীতি যদি হয়েও থাকে, সেটা তো প্রথম পথ প্রদর্শন করেছেন এই গভর্নমেন্ট, আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছেন, তারা দুর্গাপুজোর কার্নিভাল করছেন, খুব ভালো কথা, কার্নিভাল করছেন, কিন্তু সেই কার্নিভালের জন্যে কত মানুষের যে খরচ খরচাগুলো হয়, সেই খরচ খরচাগুলোতে গরিব মানুষদেরকে অনেক হেল্প করা যেত, স্কুলের উন্নয়নের কাজে লাগানো যেত। উন্নয়ন বলে কোনো উন্নয়ন তো পশ্চিমবঙ্গে নেই, যার জন্য আজকে আমাদের চাকরি করতে হয় পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়ে। দিনের পর দিন ধরে আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা চাকরি করতে যাই পশ্চিমবঙ্গের বাইরে। উন্নয়ন তো কিছু নেই, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য একটা পার্টিকুলার কমিউনিটিকে ওনারা হাইলাইট করছেন। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কটা হিন্দুদের জন্য কাজ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার করেছেন? এবং কুম্ভ মেলাতে বাকি যে সমস্ত স্টেট যা যা সুবিধা দিচ্ছে, তার 1%ও কি আমাদের স্টেট থেকে দেওয়া হয়েছে? এবার হচ্ছে কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে যারা নিহত হয়েছেন তাদের মৃতদের পরিবারকে কোনো রকম ক্ষয়ক্ষতি দেওয়া হয়নি। না, ক্ষয়ক্ষতি দেওয়া হয়নি, কারণ এখানেই আবার প্রমাণিত হচ্ছে যে ধর্মর সাথে রাজনীতিকে তারাই বারবার জড়াচ্ছে, যার জন্যে দিস ইজ প্রুভেন অ্যান্ড এভিডেন্স আছে আমাদের কাছে যে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল, গাড়ি থেকে নেমে এসে বলা হয়েছিল আমায় কেন গালাগালি দেওয়া হচ্ছে। আজকে জয় শ্রীরাম স্লোগানটাকে গালাগালি বলে যখনই প্রেজেন্ট করা হয়, এর থেকে বড় উদাহরণ থাকতে পারে না যে হিন্দু ধর্মের প্রতি কতটা বিরূপতা একটা মানুষের বা একটা গোষ্ঠীর থাকতে পারে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে রীতিমতো প্রভোগ করা হয় যে যাতে আমরা আমাদের ধর্মটাকে সেইভাবে রেসপেক্ট না করি। আজকে ভোট ব্যাংকের জন্যে নামাজ পড়া থেকে শুরু করে অনেক কিছু করা হয়, যেগুলো দেখে চোখে লাগলেও আমাদের কিছু বলার উপায় থাকে না, কারণ কিছু বলতে গেলেই ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। এই তো আমাদের অবস্থা। এবার কামিং টু দ্য পয়েন্ট অফ ধর্মা অ্যান্ড কর্মা, সেটা তো ওপরওয়ালাই বলবে, কিন্তু কথাটা হচ্ছে কুম্ভ মেলা নিয়ে এত কথা কেন হচ্ছে? এই কুম্ভ মেলা যেটা, এটা তো আর মোদী সরকার তো ঠিক করে দেয়নি যে না এত তারিখে হবে এ হবে, এটার একটা ক্যালকুলেশন থাকে, মাইথোলজিক্যাল ক্যালকুলেশন। এগুলো কিন্তু সবই হয় হচ্ছে সেই ক্যালকুলেশন ওয়াইজ, কারণ কুম্ভের একটা ইতিহাস আছে, এটা যে সমুদ্র মন্থন হয়েছিল, কারণ মাইথোলজি পড়াশোনা করে যেটুকু জানি, সমুদ্র মন্থনের যে
মানে অমৃত উঠেছিল সেইখানেই একটা ব্যাপার আছে যে 4টে জায়গা আছে, সেই 4টে জায়গার মধ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এবং এটা সবটাই পূর্ব ক্যালকুলেটেড। এটার মধ্যে সরকারের, মোদী সরকারের কোনো হাত নেই, নরেন্দ্র মোদীরও কোনো হাত নেই, যোগীজিরও কোনো হাত নেই। তারা জাস্ট ফলো করছে আমাদের হিন্দু ধর্ম, আমাদের রুটটাকে। সেই ধর্ম যদি তারা ফলো না করে, মানে কেন করবে না? আমরা তো কোনো এই যে কুম্ভ মেলাকে সাপোর্ট করে এটা তো কোনো আমরা গর্হিত অপরাধ করছি না, আমরা আমাদের রুটটাকে ফলো করছি। উই আর জাস্ট ট্রাইং টু সেভ আওয়ার কমিউনিটি। কারণ যে হারে সংখ্যালঘু লোকজন বাড়তে শুরু করেছে, সেই দিকে আমরা যেতে গেলে একটা সময় আসবে ভারতবর্ষ হিন্দু শূন্য হয়ে যাবে, তখন আমরা কোথাও পালানোর পথ পাবো না, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক, আমি একদম আমি একটু থামাচ্ছি। একটা পয়েন্ট আচ্ছা 30 সেকেন্ড। আমি বলতে চাইছি যে উনি বলার সময় বলে ফেললেন যে এই পথটা তৃণমূল সরকার, তৃণমূল নেত্রী দেখিয়েছেন, সেটা যোগীজি ফলো করেছেন, এটা উনি বলেছেন, আমার বক্তব্য নয়। তো এটাই আমরা বলতে চাইছি যে আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার করেছে, সেই একই অবস্থা ভারতবর্ষে চলছে। আমরা বারবার বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন। হ্যাঁ, আমি সেটাই তো বলছি যে মমতা ব্যানার্জি যা যা করছেন সেটাই যোগীজি ফলো করছেন। এটা উনি বলছেন তো, যোগীজি যা যা করছেন, দেখুন উনি বলেন, এটা তুমি বলছো, যোগী আদিত্যনাথের, আমি ওনার বক্তব্য তুলে এখানে আমি ওনার বক্তব্য আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি শুনুন না, আমি আপনাকে বলছি দেখুন, উনি বলেছেন, আমি বলছি শুনুন না, উনি যদি বলেও থাকেন যে মমতার পথ যোগী ফলো করছে, তাহলে সারা দেশের লোক আবার তো উল্টো কথা বলছে যে আপনাদের পথ, হ্যাঁ সেটা তো মমতা ফলো করছে। এগুলো কোনো কথা না, এটা একটা মানে স্লিপ অফ টাং। এগুলো নিয়ে আপনাদের আলোচনা বাড়িয়ে নিয়ে যাওয়ার কোনো, আমি যেটা বলার চেষ্টা করছি যে মৃত্যুকুম্ভ বা এইসব নিয়ে যে কথা হচ্ছে আজকে, যে স্পিনিং ট্র্যাক বিজেপি তৈরি করেছে, এই স্পিনিং ট্র্যাকটা হচ্ছে যে আমাকে ধর্মের জায়গা আসতে হবে, সেই স্পিনিং ট্র্যাকে আজকে মমতা ব্যানার্জি নিজে পড়ে গেছেন, তার ফলে ওনাকে ব্রাহ্মণ্যবাদের কার্ড খেলতে হচ্ছে। কিন্তু ওনাকে এটাও মাথায় রাখতে হবে, এই নির্বাচনে কি অ্যালায়েন্স করবেন, এবার এইটাও মাথায় রাখতে হবে, এই যে সফট হিন্দুজম এইটা করে মুলায়ম সিং যাদব ডুবে গেছেন, অরবিন্দ কেজরিওয়াল ডুবে গেছেন, আজকে মমতা ব্যানার্জিও ডুবে যেতে পারেন। সেখানেই আপনাদের জয়, আমি আপনাদের হয়ে বলছি। একদম আমি সরাসরি নীলাদ্রি ভট্টাচার্যের কাছে যাব। নীলাদ্রিদা, খুব স্পেসিফিক প্রশ্ন আমার। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 50,000 না 70,000-এর ইকোনমির কথা বললেন, 70,000 কোটি টাকার ইকোনমি। আমরা মধ্যবিত্ত মানুষ 70,000 শুনলেই একটু করি, 70,000 কোটি টাকা দুর্গাপুজো ইকোনমি। আমি যদি একদম সরাসরি প্রশ্ন করি, হোয়াটস রং, কি ক্ষতি আছে যদি টেম্পল ইকোনমি থেকে, অর্থাৎ মন্দির অর্থনীতি থেকে ভারতবর্ষ 1 নম্বরে পৌঁছে যায়? ভ্যাটিকান সিটি পৌঁছাতে পারে, রোম পৌঁছাতে পারে, ইরাক পৌঁছাতে পারে, আমরা পৌঁছাতে পারবো না? আমরা তো এত হাজার বছরের সভ্যতা। ময়ূক, তোমার এই প্রশ্নটাকে দুভাবে জবাব দেবো। বেশ, 3 মিনিট সময় শুরু। একদিকে রাইট থেকে যাবো, একদিকে লেফট থেকে যাবো। আচ্ছা, আপনি কি আজকে ডেভিলস অ্যাডভোকেট হয়ে এখানে হ্যাঁ, এসেছেন? ধরুন ডেভিলস, আমি দুদিকেই এটাকে অ্যান্সার করছি। এই টেম্পল ইকোনমি বা ফেস্টিভ্যাল ইকোনমি বা যেটা বললেন সবাই যে 50,000 crore 70,000 crore, দের ইজ নাথিং রং ইন ইট। ব্যবসা 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 যে কোনো জিনিস নিয়ে করা যায়। কিন্তু ইন্ডিয়ার জন্য প্রবলেমটা কি জানো, আমাদের কনস্টিটিউশনে একটা কথা আছে সেকুলার বলে। এবার সবাই আমরা ভাবি যে সেকুলার মানে যে কোনো একটা ইয়েকে আমরা বেশি পোষণ করব না, কিন্তু আলটিমেটলি সেকুলার মানে যে সরকার যে হয় না, সরকার কোনো জিনিসটাকেই কোনোটার সঙ্গেই জড়িত থাকবে না, বিট হিন্দু, বিট মুসলিম, বিট খ্রিস্টান, বিট জৈনিজম, সরকার কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে না। এটা গেল একদিক থেকে অ্যান্সার করা। সেকেন্ড দিক থেকে যদি বলে যে কুম্ভতে আজকে বা এই কার্নিভ্যাল, কুম্ভটাকে দেখো যেভাবে মার্কেটিং করা হয়েছে, কুম্ভ কিন্তু একটা আমাদের সনাতন ধর্মের একটা পিলার। আমরা সবাই কুম্ভতে যাই স্নান করব, মোক্ষ প্রাপ্তি করব বলে, এটা আমাদেরকে ছোটোবেলা থেকেই শিখিয়ে আসা হয়েছে। কিন্তু কুম্ভটাকে যেভাবে এবার মার্কেটিং করা হয়েছে যে মহাকুম্ভ আছে, এত কোটি লোক আসবে, তার জন্যে একটা স্ট্যাম্পেড হতেই পারে, আগুনও লাগতে পারে, অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু কোয়েশ্চেনটা হলো, যদি তুমি সেটার জন্য ক্রেডিট নিতে চাও, তোমাকে তার জন্য রেসপন্সিবিলিটিও নিতে হবে। এটা তো ফ্যাক্ট যে স্ট্যাম্পেড হয়েছে, এটা ফ্যাক্ট যে লোকেরা মারা গেছে, সেটা একজনই কেন হোক, আমি জানি না, আমরা জানি না এখনও। কেউ বলছে 30, সোশ্যাল মিডিয়া বলছে 800, কেউ বলছে 1000, কেউ বলছে গঙ্গায় লাশ ঝুলছে চলছে, উই ডু নট নো দিস। কিন্তু আমার প্রশ্নটা হলো, একজনও যদি মারা যায়, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এইখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটা ব্লেটেন্ট অ্যাটেম্পট হয়েছে জিনিসটাকে লুকিয়ে দেওয়ার বা
কার্পেটের নিচে ওটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য, যেটা একটা সরকারকে স্বভাব দেয় না। আমি নিজে, সচলদা বলছিলাম, আমি নিজে কুম্ভতে গেছি, ওখানে মোদি, যোগীজি সবাই পোস্টার বড় বড় দেখেছি, কিন্তু আমার কথা যদি মার্কেটিং করছো নিজেকে যে মহাকুম্ভ হচ্ছে, আমরা অর্গানাইজ করছি, সরকারের এত ইয়ে হবে, তোমাকে সেখানে রেসপন্সিবিলিটিও নিতে হবে। এখানে কেন হবে যেটা অন্য স্টেটের সিএম বলবে যে পোস্টমর্টম হয়নি, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, যদি ধরেই নেই ফর আর্গুমেন্টস থেকে আমি ধরে নিই এটা সত্যি, যে লোকটা মারা গেছে ওর কম্পেনসেশন কী করে হবে, ওর এক্স গ্রেশিয়া পেমেন্ট কী করে পাবে, ওর তো এলআইসি থাকতে পারে, শুধু ডেথ সার্টিফিকেট না থেকে এলআইসিটা কী করে ক্লেম করবে। তোমাকে এই জিনিসটাকে একটা বড় পিকচার থেকে দেখতে হবে। আমরা এটাও দেখেছি কুম্ভ হচ্ছে, ইউ উইল হ্যাভ ইট টাইম, কুম্ভ হচ্ছে সারা পৃথিবী দেশ থেকে লোক যাচ্ছে, তাহলে কেন ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হয়নি? আমরা দেখেছি লোকেরা রাজধানীর পাথর পেয়ে ভেঙে দিচ্ছে, দিল্লি স্টেশনে কেন এইভাবে স্ট্যাম্পেড হলো? এটা কি সরকার কি দায় নেবে না এটার? সরকার যখন ভালো জিনিসের জন্য ক্রেডিট নেয়, ওকে ওটার জন্য দায়ও নিতে হবে। আর এই যে মারা গেছে বা ইয়ে হয়েছে, এটা কিন্তু খালি মমতা ব্যানার্জি বলছে, এটাকে ভুল বলা হচ্ছে। সবই অবিমুক্ত সরস্বতী, যোশীমঠের শঙ্করাচার্য, উনিও কিন্তু একই কথাই বলেছেন যে জিনিসটাকে লোকানো হবে কেন। আর হিন্দুইজম, বিজেপি ইজ নট দি কাস্টোডিয়ান অফ হিন্দুইজম। হিন্দুইজমের কাস্টোডিয়ান আমি মনে করি সনাতন হিন্দু হিসেবে হুমায়ুন কবির কাস্টোডিয়ান, শঙ্করাচার্য ইজ দ্য কাস্টোডিয়ান। হুমায়ুন কবির কাস্টোডিয়ান, যিনি বলেন যে 10 মিনিটে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবেন। শঙ্করাচার্য, ওই 4 শঙ্করাচার্য সেট আপ বাই আদি শঙ্করাচার্য, ওরা হলো গিয়ে ডিফেন্ডার অফ দি ফেথ, ওরা হলো গিয়ে কাস্টোডিয়ান, নট দি পার্টি। আপনার সময় শেষ, আমি মৌমিতা 1 মিনিট। ক্ষতিপূরণের কথা হচ্ছিল না, সরকারি দায়বদ্ধতা নেওয়ার কথা। অভয়ার মৃত্যু দায় নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বলেছে যে না এটা আমাদের গাফিলতি, আমাদের কোনো রকম সিসিটিভি ওখানে কিছু আমরা ব্যবস্থা করিনি, ওটা তো সরকারি হাসপাতাল। তারা কেন দায় নিচ্ছে না? কালিয়াগঞ্জে যখন মেয়েটার উলঙ্গ শরীরটাকে পুলিশ যখন হ্যাজাতে নিয়ে গেল, কটা নেতাকে আপনারা দেখতে পেয়েছিলেন? সেটা কি সরকার বলেছে এটা আমাদের দায়? নট অনলি দ্যাট, যতগুলো রেপ কেসেস পশ্চিমবঙ্গে হচ্ছে, পার্ক স্ট্রিট স্বীকার করেছিল যে না এটা সরকারের দায়, আমরা নিরাপত্তা দিতে পারিনি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোন দায়টা নেয়? কোন দায়টা নেয়? এবং ক্ষতিপূরণের কথা যদি বলি, মেয়েদের পণ্য হিসেবে ইউজ করা হয়। তার আগে সজল আমার প্রশ্নগুলো নিয়ে নিক, আমার একদম মৌমিতা দির পর চন্দন দা, তারপরে সজল দা। হয়ে গেছে মৌমিতা, একদম সময় কম। চন্দন দা 1 মিনিট সময়। আমি 1 মিনিটেরও কম সময় নেব। সজল, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যেটা তুমি খুব জোরে, খুব মানে ভালো ব্যাট করবার চেষ্টা করেছো। ইকোনমি, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, আমি তোমাকে জোরেই করছি প্রশ্নটা, আমি তোমাকে বলছি, মানে ইনফ্যাক্ট করছি যে আজকে তুমি যে ইকোনমির কথা বললে, ইকোনমি আপসাইজ হচ্ছে, অনেক বড় হচ্ছে, এভরিথিং ইজ ফাইন, এটাকে স্পিরিচুয়াল ইকোনমি বা ফেস্টিভ্যাল ইকোনমি বলতে পারো। ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই। স্পিরিচুয়াল ইকোনমিটা কিন্তু প্রোডাক্টিভ ইকোনমি না, তুমি জানো, খুব ভালো করে জানো। আমার প্রশ্নটা হচ্ছে সার্বিকভাবে দেশের উন্নয়নের যে মাপকাঠি, অর্থাৎ গ্রোথ মাপকাঠি, তার সাথে ভুল করছো কোথায়? আমি তোমাকে কেন বলি, স্ট্যাটিস্টিক্স বলছে এই কুম্ভ মেলায় 17 লক্ষ সো কল্ড বেগাস, 17 লক্ষ বেগাস সারা দেশ থেকে তাদের ঝুলি ভরেছে। এটা প্রোডাক্টিভ ইকোনমি না। আমি তোমাকে বলছি এই 17 লক্ষ ইন্টু 45 দিন, সেটাও কিন্তু কাউন্ট তোমার ওই 63 কোটি মানুষের মধ্যে। আমার বলার হকাজ আছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এতদিন শাসন করলে আজকে টেম্পল ইকোনমির উপরে দাঁড়িয়ে বলেনি ভারতবর্ষের স্বাধীনতার 78 বছর আমরা সম্ভবত দাঁড়িয়ে আছি, 78-79 বছরে দাঁড়িয়ে আছি, তার মধ্যে 65 বছর যারা শাসন করেছে তারা 56 বছর সরাসরি, বাকিটা এর তার সঙ্গে লিভিং পার্টনারশিপ করে যারা সরকার চালিয়েছে। আমি বলছি তারা আজকে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের দারিদ্রতা নিয়ে কথা বলছে। ভেরি গুড। আমি আপনাকে বলে দিই, আপনি বলেছেন না ওখানে ইন্ডাস্ট্রি হলো না কেন? আরে ডোন্ট বি এক্সাইটেড, শুনুন না। 3 ট্রিলিয়নের স্টেট হচ্ছে আজকে উত্তরপ্রদেশ। 1 মিনিট, 3 ট্রিলিয়নের ইকোনমিক্সে স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ। আমি আপনাকে বলি, আমি বলি শুনুন না, কাশ্মীরে জুট ফ্যাক্টরি নেই কেন?
হিন্দ মোটর কাশ্মীরে গিয়ে করে না কেন, এই প্রশ্নটা করা বোকামি। Interesting ব্যাপারটা আমি ইউপিকে ঘিরেই বলছি। সৎপথে কিভাবে করবেন, কোন ব্যবস্থায় করবেন? সুইজারল্যান্ডে গিয়ে কেউ ফ্যাক্টরি করে না, সুইজারল্যান্ডে ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি তুমি হয়। ডাইভার্ট এই করছো জিনিসটা সজল। আপনাকে বুঝতে হবে। আমাকে আপনি ওখানে বুঝতে হবে কারখানা চাইছেন। ইউপি কেন সরকারের কারখানা চাইবেন ইউপি ওখানে? সরকার 3 আপনার- ট্রিলিয়ন আপনার- না, 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 না। অথচ কত টাকা উধারি, কত টাকা উধারি ইউপি সরকারের উধারি পার ক্যাপিটাল জিডিপি বলে ইউপি সরকারের উধারি পশ্চিমবঙ্গ থেকে আমি বেশি। পার ক্যাপিটাল ইনকামের গল্প আমি 7.5 এক মিনিট লক্ষ কোটি দাঁড়ান। টাকা। আমি তখন থেকে ইউপি দায়িত্ব সরকারের নেব। উধারি। দাদা, এক মিনিট। পার ক্যাপিটাল অর্থনীতিবিদের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। টেম্পল ইকোনমি আমাকে তো বুঝতে হবে, ইকোনমি বাড়ছে ভাই। আমি তো বুঝতে পারছি না। একদম সময় শেষ হয়ে পার ক্যাপিটা ইনকামের দায়িত্ব আমি নেব। আপনি বাম জামানার 35 বছর আমার কত দেনা হয়েছে, আর ওই 55 বা 56 বছর সরাসরি যারা চালিয়েছে তাদের আমলে কত হয়েছে, এই আমলটাকে যদি ভাবতে হয় তাহলে তোমাদের ভোট দেবে কেন ভাই? থ্যাংক ইউ ভেরি মাচ। একদম আমি একদম সরাসরি সুমন দাস অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আমাদের দর্শক সুমন এই মুহূর্তে রয়েছে। সুমন, সকলকে নমস্কার। আমি সুমন দাস। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আমি নীলাদ্রিদাকে করতে চাই। কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। তো একজন মুখ্যমন্ত্রী হয়ে ওনার মুখে কি এই কথা শোভা পায়? আর মুখ্যমন্ত্রীর এই মৃত্যুকুম্ভ বলার পরেও বিয়ে দিয়ে তৃণমূল নেতাকর্মীরা কুম্ভে গেছিলেন, তো তারপরেও কি তাদের পথ থাকছে? আর দ্বিতীয়ত আমি সজলদাকে প্রশ্ন করতে চাই যে দাদা, আমি 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 নীলাদ্রিদার প্রশ্নটা নিয়ে নিই, তারপরে আমি আবার তোমার কাছে আসবো। আমি সজলদার কাছে তোমার প্রশ্ন দেব। নীলাদ্রিদা, এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? একদিকে আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের দলনেত্রী বলছেন যে মৃত্যুকুম্ভ, আর অন্যদিকে সবাই তৃণমূলের পাপ স্খলনের জন্য যাচ্ছে নাকি? না না, এখানে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি কিন্তু কুম্ভকে কোনোভাবেই কিছু বলেনি। কুম্ভতে যে স্ট্যাম্পেড হয়েছে, যে ডেথটা হয়েছে, যার জন্য যেটাকে উনি হাইলাইট করতে চেয়েছেন সেটা বলেছে। গঙ্গাসাগরে কত স্ট্যাম্পেড হয়? এবার যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলো যে তাহলে এটাও মাথায় রাখতে হবে যে গত পরশুদিন যোগী আদিত্যনাথ বিধানসভার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে সেটা কি একটা সনাতন ধর্মের কাউকে সেটা কি শোভা দেয়? সেটা দেয় না। বেশ, মমতা ব্যানার্জি কিন্তু কুম্ভকে কোনোভাবেই কিছু বলেনি। কুম্ভতে যে স্ট্যাম্পেড হয়েছে, যে ডেথটা হয়েছে, যার জন্য যেটাকে উনি হাইলাইট করতে চেয়েছেন সেটা বলেছে। গঙ্গাসাগরে কত স্ট্যাম্পেড হয়? এবার যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলো যে তাহলে এটাও মাথায় রাখতে হবে যে গত পরশুদিন যোগী আদিত্যনাথ বিধানসভার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে সেটা কি একটা সনাতন ধর্মের কাউকে সেটা কি শোভা দেয়? সেটা দেয় না। বেশ, সনাতন ধর্মের কাউকে কি এটা শোভা দেয়? মিথ্যে কথা বলা কি কুম্ভকে সনাতন ধর্মকে শোভা দেয়? শোভা দেয়? আগে সেটা বলুন। মিথ্যে কথা বলবে, সনাতন ধর্মকে অস্বীকার করলে কি শোভা দেয়? আমি ব্রাহ্মণ, বলছে আমার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছে। চণ্ডীপাঠটা একবার চালান, বাবার নামে লোকে বাজে কথা। বেশ, না ব্যক্তিগত আক্রমণ করবেন। আমি একদম নির্দিষ্টভাবে সুমন, তোমার দ্বিতীয় প্রশ্ন সজল ঘোষকে যে প্রশ্নটা করতে চাও করো। হ্যাঁ দাদা, বলছি কুম্ভ কি আপনাদেরকে পলিটিক্যালভাবে কোনো সাহায্য করবে? যদি একটু বলেন। আমরা পলিটিক্যাল সাহায্য চাই না। আমরা কুম্ভর কোনো পলিটিক্যাল সাহায্য চাই না। সরকার কুম্ভের দায়িত্ব পালন করেছে, সরকার তার থেকে রোজগার করেছে, কিন্তু সরকার তার থেকে রাজ্যের উন্নতি করবে, এটা আমরা চাই। আমরা কোনো পলিটিক্যাল ডিভিডেন্ড এক্সপেক্ট করতে চাই না। আমরা চাই উন্নয়ন, বিকাশের মধ্যে দিয়ে আমরা তার পলিটিক্যাল ডিভিডেন্ড। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে পলিটিক্যাল ডিভিডেন্ড নেব। পণ্য বানাতে হচ্ছে উন্নয়নের জন্য, ধর্মকে পণ্য বানাতে হচ্ছে উন্নয়নের জন্য। 2014 থেকে 27 আর কিছু করতে পারলেন না। কি করতে পারলাম? কি করলেন? উন্নয়নটা কোথায়? উন্নয়ন কোথায়? আজকে পার ক্যাপিটাকে পার ক্যাপিটা থেকে সরছেন কেন? আজ কততম জায়গা? আসুন, আনএমপ্লয়মেন্টের জায়গা বলুন। আপনাকে একটা প্রশ্ন করি। আরে প্রশ্ন করে উত্তর দিন না। শুধু প্রশ্ন উত্তর দিন। উত্তরটাই প্রশ্ন। আপনি শুনুন, আপনার বলুন তো জাপানের 1 টাকার দাম আর ভারতের 1 টাকার দামের মধ্যে তফাৎ কত? 1 সেকেন্ড। ভারতের টাকা দামি না জাপানের টাকা দামি? আপনি আমার উত্তর দিন। না মানে কি ভারতের আপনারা এখানকার যতজন আছে বলুন ভারতের 1 মিনিট আপনি চন্দনদা আপনি বলুন ভারতের টাকা দামি না জাপানের টাকা দামি? তার মানে কি ভারত
জাপানের থেকে 5 গুণ এগিয়ে আছে। ভারতের টাকার থেকে জাপানের মূল্য অন্তত যাক, 2.5-3 গুণ এখন- পেছনে। এখন তার আপনারা- মানে এই নয় আপনারা ব্যবসা সবসময় ভাবে প্রুভ হয় না। ব্যবসা আমি চরিত্র আপনাকে বলি, পাল্টাচ্ছেন, আজকে আপনারা ব্যবসা চরিত্র ভারতবর্ষ পাল্টাচ্ছেন, ইকোনমিতে পঞ্চম দেশ, ব্যবসা চরিত্র পাল্টাচ্ছেন, ইকোনমিতে পঞ্চম রাজনীতি দেশ। চরিত্র আমি পাল্টাচ্ছেন, আপনাকে বলছি, এখন অর্থনীতি চরিত্র আবার পাল্টাচ্ছেন। অর্থনীতিতে বলছি তো অর্থনীতি পঞ্চম দেশ। কথা বলছি না, আমি আরে আপনাকে পঞ্চম সোজা জিজ্ঞেস দেশ। করেছি। আমার পার ক্যাপিটা ইনকাম এটা ঘটনা আমি পঞ্চম দেশ না, এটা ঘটনা। এট দি সেম টাইম এটাও বুঝতে হবে আমাদের দেশের মূল সম্পদের 73% সম্পদ তুমিও ভালো করে জানো, যেটা ইনভেস্টেড 1% পপুলেশন, এবং এক মিনিট, এক সেকেন্ড, এত elaborate করবেন না, সময় নেই, ওরা দেখাবে না। আমি বলছি, শুনুন না, আরে দাদা, এক মিনিট শুনুন না। ডিস্ট্রিবিউশন আমি অফ ওয়েলথ শুনুন, জাপানে আপনার মুখে তোমাদের না- দেশে সেটা নেই, এক সেটা মিনিট, নেই বলে একদম, তোমরা বড় একদম হয়ে শেষের যাচ্ছ। দিকে। তোমরা ভোট কিনতে দেখাও না, পারছো, দেখাও, উত্তরটা ওরা দিয়ে দিই। পাচ্ছে না। আমি একটা কথা ওদের দেশে জোর বাবা, না, বলেনি, বলেনি। আমি আপনাকে বলছি, আপনি দেবাশিসদার কথাটা এতদিন বাদে বলছেন। ঠিক এই দেবাশিস দ্বারাই বলতেন যে ভারতবর্ষের ইকোনমির 82% টাকা 3টে 4টে 8টা পরিবারের হাতে। কটা পরিবার দাদা? টাটা, বিড়লা, এরকম তখন এত সব আমরা তো আম্বানি আদানি statistics ছিল না, বলছি। এদের নাম বলতো। আমরা তো statistics আমি বলছি দিয়ে শুনুন, বলছি, আমি আরে বলিনি, এটাও তো এটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এই তো বলতো। economic। এই না, না, শুনুন, আমি আপনাকে বলছি, পঞ্চম বৃহৎ আমি আপনাকে economic বলছি, কথা বললে বললাম। ভারতবর্ষের ইকোনমি যে ধরনের, সে ধরনের পুঁজিপতি কিছু মানুষ থাকবে। এই পুঁজিপতিদের ওপর নির্ভর করে ভারতবর্ষের ইকোনমির আপ এন্ড ডাউন থাকবে। এটাকে অস্বীকার করা যাবে না। রাজ্যের কোনোদিনও করা যায় না। একদম শেষ 30 সেকেন্ড যে নীলাদ্রি দা। রাজ্যের উন্নতির আমি কথা যেটা বলতে বলছো, চাইছি, ময়ূর, সেই রাজ্যের একদম, উদারি শেষ। 7,30,000 বলুন। কোটি টাকা। এটা কিন্তু যোগী আমি যেটা রাজ্যের বলতে চাইছি, উদাহরণ। এই অর্থনৈতিক কুম্ভ আজকে অগ্রগতি। 144 বছর পরে এসছে কিনা 12 বছর পরে হবে, আমি ঠিক কন্ট্রোভার্সি। 144 বছর পরেই তো হয়েছে, নয়তো আপনিও কেন যেতেন? এই কুম্ভ আগামী 144 বছরেও হবে, সেটা বিজেপি থাকুক কি টিএমসি থাকুক কি কংগ্রেস থাকুক, কারণ কুম্ভটা আমাদের একটা ফেথ। সেই ফেথটাকে ফেক করে দিচ্ছেন কেন? সংস্কৃতে বলে Fake ধর্ম বলছেন, আবার fake রক্ষিতা করে রক্ষিতে। দিচ্ছেন। ধর্মটার জন্য কোনো গার্জিয়ান চাই না, কোনো গার্জিয়ান চাই না, ধর্ম নিজেকে ডিফেন্ড করবে। এদেরকে বলে জ্ঞান পাপ। কারা জ্ঞান পাপী আর কারা জ্ঞান বাপি নিয়ে ওই দিলীপ ঘোষ যেরকম বললেন চুলকানি হচ্ছে বা চিরবির চিরবির করছে, আমরা জানি না, কিন্তু ভারত তো বদলাচ্ছে, বাংলাও বদলাচ্ছে, এবং সেটাই বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ। সত্যি যারা এতদিন সেকুলার বলতো, তারা যদি হঠাৎ করে নিজের সেকুলারিজমের যে অসুখ বা ইনফেকশন, সেই ইনফেকশনটা সারিয়ে হিন্দু হয়ে হিন্দুদেরকে ভোট দেয়, সামনে বড় বিপদ 2026-এ। আপনারাও বলুন, আপনারাও লিখুন, এবং তার পাশাপাশি কথা হোক, চলতে থাকুক। আপাতত এখানেই শেষ করছি। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপাতত এখান থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। রিপাবলিক বাংলা কথা হোক, যাদের সহযোগিতায় রিপাবলিক বাংলা কথা হোক সফল হয়েছে, সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের জানাই অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো পাওয়ার্ড বাই লাক্স নাইট্রো, লালবাবা রাইস, বর্জার পেইন্টস এবং শ্রীনিকেতন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।